আসসালামু আলাইকুম। উপন্যাস প্রণয়ের অমল কাব্য পর্ব ২৮ লিখেছেন D.R.M. সোহাগ। ইরফান মৃদুস্বরে বলে, ইটস ওকে, ডোন্ট প্যানিক, কিছু করব না। এরপর ফোঁস করে শ্বাস ফেলে। বাঁ হাতে মায়রার হিজাব নিয়ে মায়রাকে মাথাসহ ঢেকে দেয়। মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়রার থেকে দৃষ্টি ঘুরিয়ে রাস্তার পানে রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়রা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আমায় রাগিও না, স্টুপিড গার্ল। মায়রা চুপ হয়ে যায়। একটু আগেই নরম গলায় কথা বলল, আবার আগের রূপে ফিরে গিয়েছে। একটু পরপর আর চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান গ্রাম থেকে বেশ অনেকটা দূরে বাজারের মাঝে গিয়ে গাড়ি থামায়। মায়রাকে পাশের সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির ডোর খুঁড়ে বেরোতে নিলে মায়রা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান গাড়ির ডোর লাগাতে গিয়ে থেমে যায়। মায়রার দিকে চেয়ে বলে, কাজ আছে। হোয়াট? মায়রা আমতা আমতা করে বলল, আমার জন্য দুটো চিপস আনবেন? ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকায়, ভ্রুকুসকে বলে, তুমি বড় হবা না? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, বড়রাও চিপস খায়। ইরফান শব্দ করে গাড়ির ডোর লাগায়। মায়রা বুঝল না সে রেগে যাওয়ার কি বলেছে। সে কি চিপস খেতে পারবে না? কত খুনখুনে বুড়ি চিপস খায়, তাদের চেয়ে সে কত ছোট। ভাবনার মাঝে ইরফান গাড়ির ডোর খুলে সিটে বসে পড়ে। হাত ভর্তি অনেক বড় বড় কয়েকটা পলিথিন, যেগুলোতে অনেকগুলো করে চিপস ঠাসানো। সবগুলো মায়রার কোলের ওপর রাখে। মায়রা হাঁ করে চেয়ে আছে। একটার পর একটা পলিথিন ভরা চিপস রাখে ইরফান। মায়রা মাথা উঁচু করলো। তার চেয়েও অনেক লম্বা হয়ে গিয়েছে সবগুলো চিপসের হাইট। তবদা খেয়ে চেয়ে ইরফানের দিকে চেয়ে বলে, এতগুলো এনেছেন কেন? দুটো আনলেই হতো। ইরফান উত্তর দিল না। তার হাতে একটা শাওয়ার জেল। গাড়ির সামনে শাওয়ার জেল রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়রা বেশ কয়েকটা পলিথিন গাড়ির সামনে রাখলো। তার অর্ধেকে নেমে আসলে মায়রা পলিথিন থেকে সবগুলো চিপস বের করে রাখে কোলের উপর। জায়গা না হয় এদিক ওদিক পড়ে যায়। ইরফানের কোলের উপর দুটো সিটকে প্যাকেট যায়। মায়রা হাত টানা দিয়ে চিপস দুটো ধরলে ইরফান বাঁ হাতে মায়রার হাত চেপে ধরে। ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চায় একবার। দৃষ্টি সরিয়ে রাস্তার পানি আনে। এরপর গম্ভীর গলায় বলে, বড় হবে কবে? মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। একটু থেমে বলে, আমি তো বড়ই, বড়রাও চিপস খায়। আপনি হয়তো জানেন না। ইরফান মায়রার হাত ছেড়ে বাম হাত গাড়ির স্টিয়ারিংয়ে রেখে বিড়বিড় করে, গাধা। মায়রা হাত ছাড়া পেয়ে ইরফানের কোল থেকে চিপস দুটো নেয়। সবগুলো নেড়েচেড়ে দেখল। অনেক ধরনের চিপস, প্রতিটির দুটো করে। গাড়ির সামনে যেগুলো রেখেছে সেগুলোও ঢাললো। অনেকগুলো নিচে পড়ে যায়। মায়রা নিচু হয়ে তুলে আবার সেগুলো গাড়ির সামনে রাখে। মায়রার মন ভালো হয়। এর মধ্যে মনে হচ্ছে অনেক চিপসই সে খায়নি কখনো। যেটা পছন্দ হলো সেটাই সবার আগে ছিঁড়ে মুখে পুরল। বেশ কয়েকটা খেয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান গাড়ি চালানোয় ব্যস্ত। মায়রা খুশির জোয়ারে উৎফুল্লর কণ্ঠে বলে ওঠে, থ্যাংক ইউ বর, আপনি একটু একটু ভালোই। কথাটা বলে আরেকটা চিপস মুখে নেয়। কামড় দেওয়ার আগেই মনে হয় কি বলল সে। আর চোখে ইরফানের দিকে তাকায়। মুখ ফসকে কি বলে ফেলেছে ভাবতেই নিজেই বরফ হয়ে বসে রইল। মুখের চিপসে আর কামড় বসানোর কথা মনে থাকলো না। কি জ্বালা, এমন লাগছে কেন? ভুল ভুল শব্দ বলে দিল। মুখের ব্রেক থামে না কেন তার? ইরফান গাড়ির স্পিড বাড়ায়। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝে তার ফুপির বাসার সামনে গাড়ি থামায়। এরপর ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বের হও। মায়রা ইরফানের দিকে তাকিয়ে অপরাধীর ন্যায় বলে, সরি। ইরফান ভ্রুকুসকে বলে, হয়। মায়রা কি বলবে বুঝল না। বরকে বর ডাকার জন্য সরি বলছে। কোন বউ এটা করে? মায়রা নিজের উপরই বিরক্ত হলো। ইরফানকে তার দিকে ভ্রুকুসকে তাকিয়ে থাকতে দেখে দাঁত বের করে হেসে বলে, মাই উইশ। ইরফান বিরক্ত হয়ে বলে, স্টুপিড। মায়রা মনে মনে হাসে। এই লোকটাকে কিছু জিজ্ঞেস করলে এভাবেই অ্যান্সার দেয়। এখন বুঝুক কেমন লাগে। ইরফান ডোর খুলে গাড়ি থেকে বের হয়। মায়রার অপর পাশে এসে ডোর খুলে দিলে মায়রা যতগুলো পারল ততগুলো চিপসের প্যাকেট দু হাতে ভর্তি করে নিল। এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে অসহায় হয়ে বলে, আর নিতে পারছি না।
ইরফান নিচু হয়ে গাড়ির সামনে থেকে সবগুলো চিপস পলিথিনে ভরল ফটাফট। মায়েরার কোলের ওপর থেকে চিপসগুলো নিয়ে সেগুলো পলিথিনে ভরে সবগুলো তার এক হাতে নিল, অপর হাতে শাওয়ার জেল। মায়েরা গাড়ি থেকে নেমে ইরফানের পিছু পিছু যায়। ইরফান বাড়ির ভেতর গিয়ে চিপসের প্যাকেটগুলো টেবিলের ওপর রেখে মায়েরার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মায়েরা চেঁচিয়ে পড়ে, আরে কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান শুনল না, মায়েরার হাত চেপে তার ঘরে নিয়ে যেতে লাগলো। ত্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে আসে। মায়েরাকে ইরফান নিয়ে যাচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না, মৃদু হাসল শুধু। ইরফানের অবস্থা দেখে তিনি হাসেন। এই ছেলেকে আগে তার বাড়িতে আনতে কত বেগ পোহাতে হতো, এখন পারলে নিয়মিত আসে, কারণ তো অজানা নয়। ইরফান মায়েরার হাত থেকে টান মেরে চিপসের প্যাকেট নিয়ে ছুঁড়ে ফেলে। এরপর মায়েরার হাতে শাওয়ার জেল ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, শাওয়ার নাও ফাস্ট। মায়েরা শাওয়ার জেল উল্টে পাল্টে দেখে, এগিয়ে দিয়ে বলে, ওই ওয়াশরুমে সাবান আছে, এটা আপনি রেখে দিন। ইরফান রেগে বলে, স্টুপিড, কিছু শুনতে চেয়েছি? পুরোটা দিয়ে এক্ষুনি শাওয়ার নিবে, যাও। মায়েরা অদ্ভুত চোখে তাকায়। পুরোটা মানে? এটা তো 6 মাস যাবে মনে হচ্ছে, সেটা সে একদিনেই ঢেলে দিবে? এত বড় শাওয়ার জেল এনেছে কেন? ইরফানের দিকে চেয়ে বলে, পাগল নাকি আপনি? এটা লাগবে না আমার, রাখুন তো। ইরফান বিরক্ত হয়, এই স্টুপিডকে ভালোভাবে কিছু বললে শুনবে না। মায়েরার দিকে চেয়ে ইরফান তার শরীর থেকে কোট খুলে ছুঁড়ে ফেলে। দু হাতে সাদা শার্টের হাতা গুটিয়ে নেয়। এরপর বাঁ হাতে মায়েরার পেট চেপে তাকে উঁচু করে ধরে। দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে মায়েরাকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দেয়। ঝপঝপ করে বৃষ্টির ফোঁটার ন্যায় পানি পড়তে থাকে। মায়েরার মাথা থেকে হিজাব পড়ে যায়। পানির কণাগুলো চুল পেরিয়ে শরীর ছুঁয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে। সরে যেতে নিলে ইরফান মায়েরাকে টেনে ধরে শাওয়ারের নিচে। পানির দাপটে মায়েরার চোখ বন্ধ হয়ে আসে। আদো আদো চোখ মেলে তাকিয়ে চেঁচিয়ে বলে, ছাড়ুন আমায়, অসভ্য লোক। কথাটা বলে হাতের শাওয়ার জেলের বোতল ইরফানের দিকে ছুঁড়ে মারে। ফলস্বরূপ বোতলটি ইরফানের বুকে গিয়ে লাগে। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে তাকায়। নিচু হয়ে বোতলটা তুলে নিয়ে এগিয়ে এসে শাওয়ার অফ করে দেয়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে শাওয়ার জেলের বোতল মায়েরার মাথায় ঢেলে দেয়, ডান কাঁধে ঢেলে দেয়। সবগুলো ঢেলেছে। মায়েরা মুচড়ামুচড়ি করে। ইরফান তার কাজ শেষে ফাঁকা বোতল ছুঁড়ে ফেলে। মায়েরাকে ছেড়ে 2 পা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। মায়েরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। মায়েরা ঢোক গিলছে। ভেজা জামা গায়ের সাথে একদম লেপ্টে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, তুমি জেলগুলো গায়ে মাখবে নাকি আমি স্টার্ট করব? মায়েরা মাথা নিচু করে চোখ বড় বড় করে তাকায়। মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, আপনার একটুও লজ্জা নেই? ইরফান মায়েরার ভেজা মুখ পানে চেয়ে অকপটে বলে, নো। ইরফানের দৃষ্টি দেখে মায়েরা মাথা নিচু করে নেয়। মিনমিনিয়ে গলায় বলে, আপনি বাইরে যান। নো। মায়েরার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, যান বলছি। মেয়েদের গোসল করা দেখতে চান? ইরফান ভ্রু কুঁচকে বলে, তোমার বডিতে নোংরা লেগেছে, ভালোভাবে ক্লিন করতে হবে, স্টার্ট করো ফাস্ট। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, বিশ্বাস করুন আমার শরীরে একদম ময়লা নেই, আমি কোনো নর্দমায় পড়িনি, আমি অনেক সাবধানে চলাফেরা করি। ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা দেয়ালের সাথে চেপে গিয়ে বলে, করছি করছি, এগোচ্ছেন কেন? ইরফান দাঁড়িয়ে যায়, গম্ভীর স্বরে বলে, ফাস্ট। মায়েরা অসহায় কণ্ঠে বলে, আপনি যান, আপনি থাকলে পারবো না। ইরফান রেগে বলে, আমায় রাগিও না, নয়তো আমি স্টার্ট করব। কথাটা বলতে বলতে শার্টের হাতা গোটায়। মায়েরা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক, আমি আপনার সামনে সব খুলব। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ভাবলেশীন হয়ে বলে, সো হোয়াট? মায়েরা থম্মত খেয়ে তাকায়। অসহায় লাগছে নিজেকে। আপনার কি মনে হচ্ছে আমি ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছিলাম? ইরফান গম্ভীর গলায় বলে, নো, আপাতত তোমার বডির চেয়ে ম্যানহোল বেটার। মায়েরার মনে হলো তার বডি পচে গিয়েছে। মায়েরা বুঝতে পারছে না ইরফান কেন এমন করছে। মেয়েটা মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলে, প্লিজ যান এখান থেকে। ইরফান মায়েরার সামনে এগিয়ে এসে দাঁড়ায়। মায়েরা মাথা নিচু করেই এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান 2 হাতে মায়েরার গাল ধরে উঁচু করল। ভিজে চুপচুপে হয়ে আছে মেয়েটা, চোখ নিচে নামানো, কেমন হাঁসফাঁস করে।
ইরফান ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মায়েরার কপালে লেগে থাকা বিন্দু বিন্দু পানির কণা মুছে দেয়। বাঁ হাতের বুড়ো আঙুলের সাহায্যে গলার টিলে আঙুল ছোঁয়। দৃষ্টি সেটাই নিবদ্ধ রেখে গম্ভীর স্বরে বলে, বডি ভালোভাবে ক্লিন করবে, ওকে? আদারওয়াইজ সেকেন্ড টাইম নো চান্স। আমি নিজ হাতে গোসল করাবো। মায়েরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, করব, ভালোভাবে করব। ইরফান মায়েরার মুখের দিকে তাকায়, মৃদুস্বরে বলে, গুড গার্ল। কথাটা বলেই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মায়েরা আটকে রাখা শ্বাস ফেলে। ইরফান দুপুর পরপরই গ্রাম থেকে ব্যাক করে অফিসের সব কাজ সামলে নিয়েছে। বেশ রাত করে বাড়ি ফিরল। গ্রামে গিয়েছিলে কেন? বাবার কথায় ইরফানের পা থেমে যায়। ভ্রুকুসকে বলে, কাজ ছিল। কাজটা কি সেই ছেলের হাত ভাঙা? ইরফান পিছু ফিরে তার বাবার দিকে তাকায়। ভাবনাবিহীন উত্তর করে, মেবি। তারেক নিয়াজ কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। রেগে বলে, তুমি কি এখন শিক্ষকতা ছেড়ে গোন্ডামিতে যোগ দিতে চাইছো? ভেবে দেখব। তারেক নেওয়াজ হতভম্ব হয়ে চেয়ে রইল ছেলের পানে। গাজীপুর থেকে ফিরে আসলে গ্রামের এক পরিচিত লোক তাকে কল করে জানায় তার ছেলের হাত ভেঙে দিয়েছে তার ছেলে ইরফান। লোকটার বোনের মেয়ের বিয়ে ছিল আজ। সেসব রেখে সেই ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়ায়। তারেক নেওয়াজের মোটামুটি ভালোই সম্পর্ক ছিল লোকটার সাথে। এখন ইরফানের জন্য কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। ছেলের দিকে তাকিয়ে রেগে বলে, তোমাকে কেউ কিছু বললে গায়ে তো লাগাও না। এখন কি আমার মান সম্মানটাও খাবা বলে মাঠে নেমেছ? হাত ভেঙেছ কেন ছেলেটার? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, মান সম্মান খাবো না বলেই তো জাস্ট একটা হাত ভাঙলাম। তারেক নেওয়াজ বিস্ময় নিয়ে বললেন, ছেলেটার হাত ভাঙার পরও তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখছি না। দূরে দাঁড়িয়ে থাকা রোমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তোমার ছেলেটাকে একবার একটু মানুষ হতে বলো রোমা। ইরফান বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে, ছেলেটার হাত ভালো না, যেখানে সেখানে চলে যায়, তবুও তো সাথেই রেখেছি। এত আপসেট হওয়ার কি আছে? স্ট্রেঞ্জ। তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইরফানের দিকে। মানে হাত ভাঙার অনুশোচনা তো নেই ইরফানের মাঝে, বরং হাত সাথে রেখেছে এটার জন্যই আফসোস করছে। বাখারা হয়ে ইরফানের প্রস্থান দেখল। এটা তারই ছেলে তো। সে এত ভদ্র একটা মানুষ, তার ছেলে ইরফান। রোমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, ভাবছি ইরফান যে হসপিটালে হয়েছিল, একদিন সেখানে খোঁজ নিতে যাব। কোন তেরার ছেলের সাথে যে আমার ভদ্র ছেলের বদল হয়েছে আল্লাহই জানে। তারেক নেওয়াজের কথায় রোমা নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় স্বামীর পানে। রেগে বলে, আমিও যাব একদিন পাগলা গারদে। আমার স্বামীর মুখোশ পরে কোন পাগল আমার সাথে বসে বসে সংসার করছে সেই খোঁজ নিতে। কথাটা বলে শব্দ করে পা ফেলে ঘরে চলে গেল। তারেক নেওয়াজ হতভম্ব চোখে স্ত্রীর যাওয়ার পানে চেয়ে রইল। ছেলের জন্য মাথা নিচু, বউয়ের কাছে পাগল। এসব তার সাথে হচ্ছেটা কি? অসহায় মুখ করে তার ঘরের দিকে হাঁটা ধরল। তার স্ত্রী তাকে না ধুয়ে থাকতে পারে না, এ আর নতুন কি? দেখতে দেখতে আরও এক সপ্তাহ চলে যায়। শুদ্ধ গ্রামে এসেছে আজ। সন্ধ্যার পর বাসা থেকে বেরিয়ে নাসিমের নাম্বারে কল করে দেখা করতে। নাসিম আশেপাশেই ছিল, তাই শুদ্ধ নাসিমকে নিয়ে তাদের বাড়িতে আসে। মায়েরা ঘর থেকে বের হয়। দুপুরের পর থেকে বসে বসে পড়ছিল, ঘর থেকে বের হয়নি। মাত্র বের হলে সামনে শুদ্ধকে দেখে হেসে বলে, কেমন আছেন ভাইয়া? শুদ্ধ কিছু বলার আগেই পাশ থেকে নাসিম অবাক হয়ে বলে, বারবি ডল? মায়েরা শুদ্ধর পাশে সেই বাসের ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। রেগে বলে, আপনি আমায় ফলো করতে করতে বাসায় চলে এসেছেন? আপনি জানেন আমার জামাই কত রাগী? আপনাকে উড়ে দিতে এক সেকেন্ডও লাগবে না তার। নাসিম হাঁ করে চেয়ে আছে। পাশ থেকে শুদ্ধ নিজেও অবুঝ নয়নে চেয়ে আছে। তবে মায়েরার কথা শুনে ঠোঁট টিপে হাসল। ফোন বের করে রেকর্ডার অপশন অন করে বলে, তোমার জামাই কি করবে মায়েরা? আরেকবার বলো তো। মায়েরা নাসিমের দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, আমার জামাইয়ের মাথা থেকে পা পর্যন্ত শুধু রাগ আর রাগ। যদি জানে তার একমাত্র বউয়ের পিছনে কেউ পড়েছে, তবে তাকে ঠুস করে উড়ে দিতে এক সেকেন্ডও সময় লাগবে না তার, বুঝলেন? শুদ্ধ হাসল। ভালোই উন্নতি হয়েছে মনে হচ্ছে এদের। হাসি থামিয়ে বলে, মায়েরা তোমার জামাইয়ের দুটো খারাপ গুণ বলো তো। মায়েরা নিজের জামাই শব্দটা শুনে একটু লজ্জা পেয়ে যায়। ওটা তো কথায় কথায় বলে ফেলেছে। আর এই নাসিম তো বাইরের মানুষ, তার সামনে ইরফানকে নিয়ে বলবে কেন? শুদ্ধ বোধহয় মায়েরার মনোভাব বুঝল।
তাই গলা ঝেড়ে বলল, নো প্রবলেম মায়রা, ও আমার ফ্রেন্ড, তুমি নির্দ্বিধায় বলতে পারো। মায়রা চিন্তিত বদনে বলে, ওনাকে বলবেন না কিন্তু। শুদ্ধ মনে মনে হাসে, ওকে শোনানোর জন্যই তো বলতে বলছে। ওপরে ওপরে মাথা নাড়ে। মায়রা মুখ ফুলিয়ে বলে, আসলে উনি গন্ডার প্রো ম্যাক্স, ওনার অনুভূতি নেই, তার ব্যথা লাগে না। আর উনি হলো থাপ্পড় মারার যন্ত্র। ঘূর্ণিঝড় কালবৈশাখী যেমন পরিবেশ নষ্ট করতে ধেয়ে আসে, আপনার বন্ধু ওভাবে থাপ্পড় মারার জন্য আমার গালের মানচিত্র পাল্টাতে ধেয়ে আসে। আবার মাঝে মাঝে একটু মেন্টালদের মতোও আচরণ করে। লাস্টে মিনমিন করে বলে, তবে একটু একটু ভালোও আছে। কথাগুলো বলে শুদ্ধর দিকে চেয়ে বলে, আপনারা তার বন্ধু বলেই কিন্তু বলেছি, তাকে বলবেন না যেন। নাসিম গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা খেয়াল করলে বলে, আপনি আবার আমার দিকে তাকাচ্ছেন কেন? শুনলেন না আমি আপনার বন্ধুর বউ? শুদ্ধ অবাক হয়ে বলে, কি হয়েছে মায়রা? মায়রা শুদ্ধকে বিচার দেয়, ভাইয়া, এই ছেলেটা আমায় অনেক দিন হলো ডিস্টার্ব করে, কিছু বলুন তো। শুদ্ধ নাসিমের দিকে তাকিয়ে বলে, ছি 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 ছি, এত অধপতন হয়েছে তোর? শেষমেশ ইরফানের বউয়ের পিছু পড়লি? নাসিম রেগে তাকায় শুদ্ধর দিকে, অতপর বলে, ওকে ইরফান কবে বিয়ে করলো? ওকে তো আমি বিয়ে করব। শুদ্ধ অবাক হয়ে বলে, এই সেই? নাসিম রেগে বলে, হ্যাঁ। ইরফান তো ওকে ডিভোর্স দিতে চায়, কবে দিবে? শুদ্ধ মায়রার দিকে তাকালে দেখল মায়রা কৌতূহলী দৃষ্টিতে তাদের দিকে চেয়ে আছে। মৃদু হেসে বলে, মায়রা, মাকে ডেকে বলো আমার এক ফ্রেন্ড এসেছে। মায়রা অনিচ্ছা সত্ত্বেও মাথা ভর্তি চিন্তা নিয়ে ত্রিনা বেগমের ঘরের দিকে যায়। আসলে ইরফান তাকে ডিভোর্স দিবে? তার বন্ধুরাও জানে, তবে তার খেয়াল রাখে যে এত। মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। শুদ্ধ তার ফোন পকেটে রেখে বলে, তোর মামাতো ভাইয়ের হাত কে ভেঙেছে জানিস? কে? শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, ইরফান। নাসিম চেঁচিয়ে ওঠে, কি? শুদ্ধ কানে এক আঙুল ঢুকিয়ে বলে, আরে আস্তে, এর কারণ জানি না, তবে মায়রা রিলেটেড ছাড়া কিছু হবে না। গ্রামে আসেই মায়রার জন্য, হাত ভাঙবে আবার কার জন্য? ওকে পছন্দ করলাম আমি, বিয়ে করলো ইরফান, এসব কি ভাই? শুদ্ধ মন খারাপের ভান করে বলে, এখন ভুলে যা, বিয়ে করে নে আরেকজনকে, নয়তো ইরফান তোর ভাইয়ের হাত ভাঙলো, তোকে আবার না জানি একেবারে পঙ্গু করে দেয়। নাসিম বিরক্ত হলো। মাস তিনেক আগে একবার গ্রামে এসে মায়রাকে দেখেছিল, তখনই ঠিক করেছিল এই মেয়েকে বিয়ে করবে। এক দেখাতে ভালো লাগার মতো একটা মেয়ে। কয়েক মাসে ভালো লাগার পরিমাণ দীর্ঘ হয়েছে। এখন শুনছে সে মেয়ে ইরফানের বউ। শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, তোর ফালতু বকা বন্ধ কর। ইরফান যা কাঠখোট্টা মানুষ, মায়রা ওর বিপরীত ধর্মী। যা বলেছিস সব স্বপ্নেই সম্ভব, বাস্তবে না। সারাদিন আমার পা ধরে বললেও বিলিভ করব না। ইরফান ডিভোর্স দিলে ওকে আমি বিয়ে করব। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো নাসিমের দিকে। হেসে ঘড়িতে দেখল রাত বাজে 9টা। হেসে বলল, ম্যাজিক দেখবি? নাসিম এমনিতেই রেগে আছে, মেজাজ খারাপ লাগছে। শুদ্ধর বাদরামিতে আরও মেজাজ খারাপ হচ্ছে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে মায়ের সেই রেকর্ড সেন্ড করে ইরফানকে, সাথে একটা ছোট মেসেজ। ছেলেটা মায়ের পিছু পিছু আমাদের বাড়িতে চলে এসেছে। বলছি তোর জন্য তো সিনিয়র মেয়ে দেখছি, যে ছেলে মায়ের পিছু নিয়েছে সে ভালো ছেলে, কথা বলে সব ঠিক করব। মিটিমিটি হেসে ফোন পকেটে রেখে নাসিমের দিকে চেয়ে বলে, রাত 12টার মধ্যে ইরফানকে এখানে পাবি। পরপর শুদ্ধ নাসিমের কাঁধে হাত দিয়ে বলে, মায়ের প্রথম কথাতেই বোঝা যাচ্ছে ওকে কেউ ডিস্টার্ব করছে, আর আমিও মশলা দিলাম। এবার আমাদের নির্দয় ইরফানবাবু ঝড়ের গতিতে তার না মানা বউয়ের কাছে উড়াল দিয়ে চলে আসবে, আর তোকে সুন্দর করে শায়েস্তা করবে। নাসিম শুদ্ধর হাত নামিয়ে সোফায় বসে পড়ল। ওকে, আমিও ওর আসার ওয়েট করছি। দেখি তোর কথা কতটুকু সত্য। সত্য হলেও কি, ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করব। শুদ্ধ ভ্রুকুসকে বলে, ইরফানের সাথে পারবি? ফালতু ঝামেলা করিস না, ফান করছি না আমি। নাসিম চোখ বুজে বলে, আমিও ফান করছি না ভাই। 3 মাস একেবারে কম নয়। ওকে নিয়ে ডেইলি ভাবি আমি, একদম বারবি ডলের মতো। তুই পারলে আমাকে হেল্প কর, আমি ছ্যাঁকা খাইতে পারবো না। তাছাড়া শুনলি না ইরফান ওকে মারে? এই পুতুলকে মারে কেমনি? আমার তো ভাবলেই কলিজায় লাগে। এই টপিকে একেবারে ইরফানের সাথে কথা বলবো। শুদ্ধ চিন্তিত হলো, এরা দুজন কোন হাঙ্গামা করবে এখন? ইরফান ঘণ্টাখানেক হলো ভার্সিটির খাতা কাটছিল।
ফোনে টুং করে শব্দ হয়, হাত বাড়িয়ে ফোন চেক করে। শুদ্ধর দেয়া ভয়েসে ক্লিক করলে মায়ের কথা ভেসে আসে। প্রথম ভয়েসটা শুনে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ডান হাতে কফির মগ তুলে নিয়ে ফোনসহ বেলকনিতে যায়। বিড়বিড় করে, যতটা গাধা ভাবি ততটা না। এরপর দ্বিতীয় ভয়েসটা গম্ভীর মুখে শোনে, রাগের আভা নেই মুখে। যখন মায়ের মেন্টাল কথা কানে আসে তখন ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। এরপর শুদ্ধর মেসেজে চোখ বুলায়। প্রথম ভয়েস আবারও ওপেন করে। মনে হলো মায়েরা কাউকে বলছে, মানে শুদ্ধর কথা মিথ্যা নয়। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়। শুদ্ধর নাম্বারে কল দিলে সাথে সাথে রিসিভ হয়। ইরফান বলে ওঠে, ছেলেটা কে? শুদ্ধ শব্দ করে হেসে ফেলল, যদিও এখন হাসির সময় না। দুই বন্ধুর মাঝে ঝামেলা লাগতে যাচ্ছে আর সে হাসছে, কিন্তু ইরফানের কাহিনী দেখে না হেসেও পারে না। ইরফান রেগে বলে, যা জিজ্ঞেস করলাম বল। শুদ্ধ নিজেকে সামলে বলল, নাসিম, ওর বারবি ডল এই মায়রা। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? শুদ্ধ হেসে বলে, তা দিয়ে দিবি ওর বারবি ডলকে? ও আমাদের বাসায়ই আছে। শিয়াল যেমন মুরগিকে ধরতে চায়, ও মায়রাকে বারবার এভাবে ধরতে যাচ্ছে। আমি তোর দায়িত্ববান বন্ধু আর ভাই বলে তোর বউকে পাহারা দিচ্ছি, কতক্ষণ পারবো জানি না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওকে এক্ষুনি বের করে দে বাসা থেকে। শুদ্ধ হেসে বলে, যাচ্ছে না, মায়রাকে ডেকে আনি, যাই। ওদের গল্প করার স্পেস দিয়ে একটু, তুই নিশ্চিন্তে ঘুমা। কথাটা বলে কল কেটে দিল। ওপাশ থেকে ইরফান হাতের মগ ছুঁড়ে ফেলল, বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার মুখে পার্মানেন্ট কালি মাখাবো আমি, ওয়েট। এরপর গটগট পায়ে ভেতরে গিয়ে টেবিলে বেছানো এক্সামের খাতাগুলো গুছিয়ে রাখল। দ্রুত রেডি হয়ে বের হয়ে গেল বাসা থেকে। নাসিম কটমট চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ পাত্তা দিল না। নাসিম রেগে বলল, আমি শিয়ালের মতো ওত পেতে আছি? শুদ্ধ মিটিমিটি হেসে বলল, তা নেই। মায়েরাকে ডেকে আনলে বারবিডল করে তো মুখে ফেনা তুলবি, গল্পও করবি, করবি না? মুহূর্তে নাসিমের মুখ থেকে রাগের আভা মিলিয়ে যায়। স্বাভাবিক গলায় বলে, যা ডেকে আন তবে। শুদ্ধ ভ্রুকুসকে বলল, ইরফান আসুক, ওর বউ ও দিলে দিবে, আমাকে বলে লাভ নাই। নাসিম হতাশার শ্বাস ফেলে মন খারাপ করে বসে রইল। কি কপাল তার! একটাই মেয়ে জীবনে পছন্দ করলো, তাকে তার বন্ধুর বউ হতে হলো। মনটাই ভেঙে গেল। নাসিম আর শুদ্ধদের বাড়ির সামনে অন্ধকারে বসেছিল। রাত প্রায় 12টার কাছাকাছি। ইরফানের গাড়ি এসে থামে। শুদ্ধ হেসে নাসিমের উদ্দেশ্যে বলে, বুঝলি কিছু? নাসিমের মন আরও খারাপ হয়। তার কপাল যে পুড়েছে খুব ভালোই বুঝল। ইরফান নাসিমকে দেখে এগিয়ে এসে বলে, তুই এখনও যাসনি কেন? নাসিম হেসে বলে, বারবিডল যেখানে আমিও সেখানে। তুই আমার বারবিডলকে ডিভোর্স দিয়ে দে, আমি ওকে বিয়ে করব। কথাটা বলতে দেরি হলেও ইরফানের নাসিমের গাল বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। নাসিম ইরফানকে ধাক্কা দিয়ে বলে, বাল, তোর এই হাত চালানো অফ কর তো। আমার ডলটাকেও নাকি মারিস? তোর কাছে তো ওকে রাখাই যাবে না। ইরফান আবারও তেড়ে যেতে নিলে শুদ্ধ পিছন থেকে ইরফানকে টেনে ধরে বলে, আরে থাম থাম, কি মারামারি শুরু করলি? আমি সমাধান করে দিচ্ছি সব। নাসিম ভ্রুকুসকে বলে, আমার বারবি ডলকে কত মারটা না মারলি রে, তোর খবর করব আমি। ইরফান রাগান্বিত স্বরে বলে, শি ইজ অনলি মাই পার্সোনাল প্রপার্টি। ওকে মারবো, কাটবো, যা ইচ্ছা করব। হু আর ইউ টু সে? আর একবার ওকে এই ফালতু নামে ডাকলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। নাসিম অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। এটা ইরফান? বিশ্বাসই হয় না। শুদ্ধর দিকে তাকালে দেখল শুদ্ধ হাসছে। নাসিম ঢোক গিলল, অতপর মৃদুস্বরে বলে, তুই ওকে অনেক মেরেছিস, আর তোর মতো এমন হোপ করে রাখা মানুষকে কে লাইক করবে? ও তোকে লাইক করে না, আই এম শিওর। ইরফান শান্ত চোখে তাকায় নাসিমের দিকে। নাসিম আবারও বলে, আমার সাথে 3 দিন মিশলে ওরা আমাকে ভালো লাগবে, আমি লিখে দিচ্ছি। তাছাড়া ও তোর মার খেয়ে আমার মতো অপশন পেলে অবশ্যই মার খাওয়ার জন্য তোর কাছে থাকবে না। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে এগিয়ে এসে নাসিমের কলার ধরে দাঁতে দাঁত পিষে বলে, ওর আশেপাশে তোকে যদি একবারও দেখেছি, বিলিভ মি, তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে জাস্ট একবারও ভাববো না, মাইন্ড ইট। কথাটা বলে নাসিমকে ধাক্কা মেরে বাড়ির ভেতরে চলে যায়। মায়েরা পড়তে পড়তে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে গিয়েছিল। ঘুম ভাঙলে অনুভব করে ঘাড় কেমন যেন ব্যথা হয়ে গিয়েছে। ঘরের লাইট জ্বালানো। ঘড়িতে দেখলো 12টা বাজে।
চেয়ার থেকে উঠে দরজার কাছে আসে ঘরের লাইট অফ করতে। তখনই তার ঘরের দরজা খুলে যায়। মায়েরা চোখ তুলে তাকিয়ে সামনে ইরফানকে দেখে অবাক হয়। এত রাতে ইরফান এখানে কেন? ইরফান ভেতরে এসে ঘরের দরজা ভিড়িয়ে দেয়। এরপর উল্টো ঘুরে মায়েরার দিকে তাকায়। মায়েরার চোখ জোড়া মৃদু লাল, মুখ হালকা ফোলা। ঘুমু ঘুমু চোখে মায়েরা ইরফানের দিকে অবাক হয়ে চেয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইরফান বাইরে থেকে রেগে আসলেও মায়েরাকে দেখে কেন যেন মুখায়ব হঠাৎই শান্ত হয়ে গেল। দপদপ করা রাগটাও কোথায় যেন মিলিয়ে গেল। টেবিলের ওপর বাম গাল ঠেকিয়ে ঘুমানোয় মায়েরার গালের উপরিভাগে দাগ পড়ে গিয়েছে। ফর্সা গালে হালকা লাল দাগ চোখ এড়ায় না ইরফানের। ইরফান ডান হাতের আঙুল ছোঁয়ায় মায়েরার গালে, মৃদুস্বরে বলে, এখানে কি হয়েছে? মায়েরা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়েরাকে দেখে বুঝলো ঘুমিয়েছিল। মৃদুস্বরে জিজ্ঞেস করে, ঘুমিয়েছিলে? মায়েরা ঘোরের মাঝে আছে। সে ভুলভাল দেখছে নাকি ঘুমের ঘোরে? ডান হাতে দু চোখ কষলে ইরফানের দিকে তাকায়। না, ঠিকই তো দেখছে। ইরফান মায়েরার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল অগোছালো হাতে। নাসিমের কথা মনে হলে মায়েরার চোখের পানে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, তুমি কেমন ছেলে লাইক করো? মায়েরা আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। সে পাগল হলো নাকি এই লোক? জিভ দিয়ে ঠোঁট ভেজায়। 3টে প্রশ্ন করেছে, একটারও উত্তর দিতে পারছে না মায়েরা। তবুও ইরফান শান্ত। মায়েরা নিজেকেই পাগল লাগছে। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনও শান্ত চোখে গম্ভীর মুখায়বে তার দিকে চেয়ে আছে।